35 প্রত্যাশীদের যে দাবি চাকরিতে বয়সসীমা 35 করা, এই দাবিটি যথাযথ এবং যৌক্তিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে কারণে আমি এই দাবিটিকে সমর্থন করছি। তবে 35 প্রত্যাশীরা আন্দোলনের নামে আজকে যেটা করলো সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 35 প্রত্যাশীদের ইতিপূর্বেই তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা 30 তারিখে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই অনুযায়ী তারা শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন। বেলা 11টার দিকে এই আন্দোলনের সূচনা তারা করে এবং এখানে জনাব ইলিয়াস কাঞ্চন সমর্থন দিয়েছিলেন। যাই হোক, তাদের আন্দোলনের এই পরিসীমা যদি শাহবাগের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো ধরনের সমস্যা ছিল না, কিন্তু তারা নিয়ম বহির্ভূত ভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যায়। স্বাভাবিক দৃষ্টিতে কেবলমাত্র নিয়ম বহির্ভূত ঘটনা সেটাই নয়, এতে বিশেষ কোনো ষড়যন্ত্র থাকতে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। কেন মনে করছি? যেহেতু এখানে ছাত্রদের একটা অবস্থান, 35 প্রত্যাশীরা সবাই ছাত্রদের যেহেতু এখানে অবস্থান, সেখানে বিভিন্নভাবে পেট্রোনাইজ করার জন্য, বিশেষ করে ছাত্রলীগের যারা গা ঢাকা দেওয়া কর্মী রয়েছেন তাদেরকে পেট্রোনাইজ করার জন্য কোনো একটা মহল অপচেষ্টা চালাতে পারে। মূলত আজকে কি ঘটেছে সেটা আমাদের সকলের জেনে নেওয়া দরকার, তাহলে আমাদের এই আলোচনাটি বুঝতে আরো সুবিধা হবে। 35 প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিএসএল নিক্ষেপ, এটা হচ্ছে ঢাকা পোস্টের শিরোনাম। এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিএসএল নিক্ষেপ করে। সোমবার 30 সেপ্টেম্বর দুপুর 1:15টার পর এই ঘটনা ঘটে। দেখা যায় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিএসএল নিক্ষেপ করে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা, এখন অল্প কিছু লোক এখানে রয়েছেন। প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে ঝামেলায় ফেলার একটা প্রচেষ্টা এখানে রয়েছে, যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ বিগত দিনের কিছু কর্মকাণ্ড, যেগুলো নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঘটেছিল, সেখান থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা কিংবা সেখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কেবলমাত্র আইন বহির্ভূত বিষয় নয়, এখানে একটা যে ঝামেলা পাকানোর বিষয় রয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ ধরনের প্রোগ্রাম করতে গেলে তাদেরকে বাধা দিতে হবে এবং বাধা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ বল প্রয়োগ করলো এবং সেটা নিয়ে সরকারকে সমালোচনা করার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বড় ধরনের একটা চক্রান্তের নীল নকশা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সোমবার বেলা 11টা থেকে কর্মসূচি পালন করেন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে যে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পায়তারা করা হয়েছে, এখানে বড় ধরনের ষড়যন্ত্রের কোনো আভাস থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। যেহেতু এখানে সবাই ছাত্র পরিচয় রয়েছেন, এর মধ্যে ছাত্রলীগ জড়িত থাকতে পারে এবং ছাত্রলীগের সেই সমস্ত নেতাকর্মীরা থাকতে পারে যারা মধ্যম পর্যায়ের কিংবা যারা তৃণমূল পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। কেন এটা আমার মনে হচ্ছে? এটা মনে হওয়ার কারণ হচ্ছে যেহেতু তারা একটা যৌক্তিক দাবি করছে, তারা যৌক্তিক জায়গায় যৌক্তিক দাবি দেওয়া প্রদর্শন করবেন। আইন বহির্ভূতভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেন তারা যাবেন এবং এখানে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে পুলিশকে বল প্রয়োগে বাধ্য করা এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, সেই সাথে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার কেন সুযোগ তারা দেবেন? সেজন্য এই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের মধ্যে যারা এই প্রধান উপদেষ্টার বাসভবনে আক্রমণ চালানোর কিংবা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করার, সেখানে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়েছে, তাদের বিষয়ে খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উচিত হবে যে এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা। কেননা বিগত দিনে আনসার বাহিনীর যে একটা আন্দোলন আমরা দেখেছিলাম, সেই আন্দোলনের অন্তরালে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আনসার বাহিনীর পোশাকে ঢুকে গিয়েছিল এবং তারা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছিল এবং সেখানে কিন্তু হাই প্রোফাইল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ছিল না। সেখানে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদেরকে উপস্থিত করা হয়েছিল এবং তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেখানে নেতৃত্ব দিয়ে এই নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। সুতরাং এখানে ছাত্র ব্যানারে ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের বিভিন্ন
বিভিন্ন সেক্টরের লোকজন যুক্ত থাকতে পারে আমার সন্দেহ হচ্ছে ব্যক্তিগতভাবে। সুতরাং তাদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং খতিয়ে দেখা উচিত যে আইন বহির্ভূতভাবে কেন তারা সেই যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছিল, কেন সেখানে তারা অবস্থান করে আন্দোলনের পায়তারা করছিল। আরেকটা বিষয় যোগ করে রাখছি, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যারা বেআইনিভাবে যাত্রা করেছেন সেটাকে ট্র্যাক করে আওয়ামী লীগের বর্তমানে একটা নতুন অঙ্গ সংগঠন চালু হয়েছে আফস লীগ। তারা বলতে পারে যে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে যে গণভবনের উদ্দেশ্যে যাত্রা করা হয়েছিল সেটা কোনো ধরনের আইনি কিনা। এখন সেই প্রশ্নের জবাব আগেই দিয়ে রাখছি যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে গণভবনের উদ্দেশ্যে যাত্রা করা হয়েছিল সেটা বাংলাদেশের কোটি কোটি মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু ডক্টর ইউনূসকে বিব্রতকর পরিবেশ কিংবা ডক্টর ইউনূসের সরকারকে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু কোনোভাবেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। সুতরাং কোনোভাবেই শেখ হাসিনার পতনে যে সমস্ত বেআইনি কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে সেগুলোকে এই সরকারের সাথে যুক্ত করা যাবে না।